আমরা একটু রাজনীতির বিষয় নিয়ে একটু আলোচনা যদি করি, সেটি হচ্ছে এরই মধ্যে জামায়াতের আমির তিনি বলেছেন যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটিয়েছেন আপনারা। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এরই মধ্যে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার সেটি রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ। আপনারা স্বাধীন বিচার বিভাগের সচিবালয়ের যে বিষয়টি ছিল বিরোধী দলের, সেটির অপমৃত্যু ঘটিয়েছেন। অপমৃত্যু যদি বলেন, আমরা বলছি যে স্বাধীন সচিবালয় এখন যে সুপ্রিম কোর্টের সচিবালয়টি আছে, এক্সিস্টিং যেটা যেটা বিলুপ্ত করা হলো, এইটা আপনি দেখবেন পত্রিকায় অনেক রিপোর্ট ছিল যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এইসব সচিবালয়ে রয়ে গেছে। এই আইনটা যখন অর্ডিন্যান্সটা করা হয়েছিল স্বাধীন বিচারালয় সচিবালয় গঠনের, সেইটাকে আমরা সবাই বলছেন ল্যাপস হয়ে গেছে। আমরা কিন্তু এই বিলটা আইনটা আবার আমরা আনবো, আমরা বলেছি সেটা, যেটা ল্যাপস আনবো। এখন নতুন করে এটা ফরমেশন হবে। তার মানে অপমৃত্যু ঘটেনি। অপমৃত্যু ঘটেছে ফ্যাসিবাদের যে সমস্ত দোসররা এই স্বাধীন বিচারালয়ের নামে এখানে অবস্থান করে মানে বিচার ব্যবস্থাকে নষ্ট করেছিল, তাদের অপমৃত্যু ঘটেছে। আমরা যখন ঈদের পরে আমাদের এই যে বাজেট অধিবেশনের সময় যদি এই আমাদের যে অর্ডিন্যান্স গুলো বাদ রয়েছে এখনো, এই যে সুপ্রিম কোর্টের এইটা গুম কমিশন, তারপর আরো কি চারটা মনে হয় বাদ রয়েছে, এইগুলো যখন তোলা হবে আবার বিল আকারে আমরা আনবো, অর্ডিন্যান্স গুলো বিল আকারে যখন আনবো, আমরা তো বলেছিলাম যে নতুন করে পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এইসব আইনে। সুতরাং এটার অপমৃত্যু ঘটেনি। স্বাধীন বিচারালয় আমরা কমিশন গঠন আপনারা হবে, বলছেন এটা কিন্তু সেটা অপমৃত্যু একটা আপনারা নিয়ম। ঘটাননি। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি কি আশ্বস্ত হতে পেরেছেন আজিজুল বারী হেলালের বক্তব্যে? অ্যাডভোকেট হ্যালো। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি, যে এখন আপনি, শুনতে পাচ্ছি। প্রশ্নটি ছিল যে এই যে স্বাধীন বিচার বিভাগের যে সচিবালয়ের মৃত্যু ঘটেছে বলে আপনারা বলছেন, কিন্তু আমাদের আরেকজন অতিথি বললেন যে সেটি হয়নি, বরং নতুন করে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় এর আগে অন্যান্য যারা ছিলেন তারা হচ্ছে আগের ফ্যাসিবাদ সরকারের আমলের, তাই সেটি আসলে নতুন করে হয়তো সামনের দিনগুলোতে আবারও নিয়ে আসা হবে। এটাতে আপনি আশ্বস্ত হতে পেরেছেন কিনা? যে আমি আসলে হেলাল ভাইয়ের এই কথায় বা যে বক্তব্যের সাথে আমরা একমত নই এবং আশ্বস্ত হতে পারছি না। কারণ যে আসলে ওনারা শুরু থেকেই রাষ্ট্র কাঠামোর সংস্কারের জায়গাগুলোকে ওনারা যে মানে যেই অঙ্গীকার সেই জায়গাগুলো থেকে ওনারা পিছু হটছেন। এবং শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামো যে ফেসিবাদের যেই উপাদান রয়ে গেছে সেগুলোকে তারা যে জিয়ে রাখছেন। এতে করে ওনারা হয়তো আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, জাতিকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু শেখ হাসিনাও কিন্তু এইভাবে বলেছিল যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা কিন্তু আমি শেখ মুজিবের কন্যা। কিন্তু আমরা এরকম কথাই দেখেছি, কিন্তু পরবর্তীতে একদলীয় নির্বাচন বা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা এগুলো হয়েছে। তো ওনারা শুরু থেকে যে সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা থেকে শুরু করে গণভোট বাতিল করা এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা, প্রযোজনাদের গুম কমিশনের অধ্যাদেশ বাতিল করা, এবং এই যে সর্বশেষ সুপ্রিম কোর্ট সচিবালয় যে অধ্যাদেশ, সেটাকে তারা যে বিলুপ্ত করে আজকে তো সচিবালয় বিলুপ্ত করে তাদের কর্মকর্তা যারা নিয়োগ হয়েছে তাদের সবাইকে ফিরিয়ে দিচ্ছে। এবং হাইকোর্ট ইতিমধ্যে এটা নিয়ে একটা বিশ্ব প্রকাশ করেছে যে এটা কিভাবে সম্ভব, যেখানে এটা এইরকম অবস্থায় আমরা মনে করি যে ওনারা আসলে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চান এবং বিচারকরা যেন স্বাধীনভাবে কাজ করতে না পারে, বিচার না পায়, সেরকম একটা সংস্কৃতি তারা তৈরি করতে চান। এবং আমি মনে করি ভাই বক্তাকে বলেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ওনাদের কোনো ভূমিকা আছে কিনা, দায় আছে কিনা, অবশ্যই দায় আছে। আপনি দেখবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গিয়ে বলছেন যে বিএনপির কেউ যদি পুলিশের আশ্রয় চায় তাহলে তাকে সহযোগিতা করার জন্য। কেন বিএনপি কে সহযোগিতা করবে? তাহলে বিরোধী দলকে কি করবে? বা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক কি করবে? তিনি তো বক্তব্য দিতে পারেন না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানার ভিতরে হামলা হয়েছে, এখানে ডাকসুর প্রতিনিধিদের উপর, সেটার কোনো বিচার হয় নাই। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আজকে বিএনপির নেতা কর্মীরা যেভাবে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, বিএনপির হাতে 274 জন 5
আগস্টের পরে 72-74 জন খুন হয়েছে, এবং হচ্ছে যে দর্শন 85 জন দর্শনের শিকার হয়েছে, চাঁদাবাজির 393টা ঘটনা ঘটেছে। আমরা দেখছি প্রথম আলোতে পুলিশের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলতেছে যে ঢাকা শহরে চাঁদাবাজের সাথে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির লোকজন জড়িত। সেখানে তালিকা আছে, তারা গ্রেফতার হচ্ছে না কেন? মানুষ কেন চাঁদাবাজদের আতঙ্কে আছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না? তাহলে এগুলা কি ওনাদের দায় না? ওনারা হচ্ছে যে শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের লোকদেরকে আজকে আমরা দেখেন সেতু মন্ত্রী আছে ইয়াতে গিয়ে পটুয়াখালীতে গিয়ে বিএনপির লোকদের কারণে সেখানে হচ্ছে যে নাজেহাল হচ্ছেন, তিনি প্রোগ্রাম করতে পারতেছেন না। আমরা দেখি আমাদের হাতিয়াতে দেখা যাচ্ছে যে ইয়ার উপর মানে হচ্ছে যে এমপির উপর হামলা হয়, তারা গ্রেফতার হয় না। তাহলে এই যে আইন যদি দলীয় লোকদের উপর প্রয়োগ যথার্থভাবে না হয়, সেখানে যদি মানে হচ্ছে যে অপরাধী দলীয় বিবেচনা পায়, মুক্তি পায়, বা হচ্ছে যে ইয়ার আইন আদায় না আসে, তাহলে এই অপরাধীরা আরো বেশি অপরাধ করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি অবনতি হবে। মানুষ যদি নিরাপদ বোধ না করে, মানুষ যদি আবার বলা শুরু করে যে আমরা আগের আমলে ভালো ছিলাম, তখন কিন্তু এই পরিস্থিতি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এখন অবশ্যই ঠিক যে হচ্ছে যে যারা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার, তারা চাচ্ছে যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য, কিন্তু সেই সুযোগ যদি আমরা দেই, মানুষ আস্থা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানে এই তাদের সেই প্রচেষ্টা, সেটা কিন্তু সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং জুলাইয়ের যে চেতনা বা মানুষের যে প্রত্যাশা, আজিজুল সেই বারী হেলাল, জায়গাতে সরকার ব্যর্থ বিরোধী হবে। দলের উপরে নানাভাবে যখন হামলা বা নির্যাতন হচ্ছে, সেখানে হচ্ছে আপনারা তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, নিচ্ছেন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের আরেকজন অতিথি বললেন যে বিএনপির অনেক নেতাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মতো ঘটনার সাথে তারা জড়িত, কিন্তু তারা গ্রেফতার হচ্ছে না। দেখেন, বাংলাদেশে চাঁদাবাজি, আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি, চাঁদাবাজি এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল। আর যদি আপনি কারণ কোনো রাজনৈতিক দল চাঁদাবাজিতে যুক্ত হক তার নেতাকর্মী, এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে না। আর যদি সেই চাঁদাবাজকে যদি কোনো রাজনৈতিক দল প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাহলে আপনি ওটাকে বলতে পারবেন যে পলিটিক্যাল চাঁদাবাজি। এখন আপনার জামাতে ইসলামের যে সমস্ত চাঁদাবাজি আমরা দেখি, কাউরান বাজার, তারপরে বিভিন্ন রকম ওই যে শরীয়তপুরের গোসাইরহাট, আরো বিভিন্ন জায়গা জামাতে যে চাঁদাবাজি, ওইটা যখন আপনি ধরবেন বা গ্রেফতার করেন, তখন বলেন কি যে রাজনৈতিক বিবেচনা এখানে করা হচ্ছে। আপনি বাংলাদেশে যদি আপনি 5ই আগস্টের পরে চাঁদাবাজির একটা ঠিকমতো পরিসংখ্যান করেন, তাহলে নীরব যে চাঁদাবাজিটা জামাতে ইসলাম করেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, তারপরে সচিবালয়, আমাদের এই যে সেক্রেটারিয়েট এইখানে, তারপরে শিক্ষক মানে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগে, তারপরে আপনার প্রশাসনের বিভিন্ন পদায়নে একছত্র অধিপতি ছিল জামাতের। এবং সেখানে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সেটা যদি বাংলাদেশের ধরেন, মানুষ জানে। কিন্তু কিন্তু উনাকে আমি বলছি যে আপনি যখনই চাঁদাবাজিকে রাজনৈতিক বিবেচনায় ধরেন, তখন আমি বলি যে দেখেন, চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, কোনো একক ব্যক্তি যখন চাঁদাবাজি করে প্রশ্রয় আশ্রয় পাওয়ার জন্য, তিনি একটা পলিটিক্যাল ব্যানারে যাচ্ছে, সেই পলিটিক্যাল পার্টি যদি তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, তখন তাকে আপনি বলতে পারেন রাজনৈতিক চাঁদাবাজি। আর যদি না দেন, তাকে গ্রেফতার করেন বা আইনের আওতায় আনেন, তখন কিন্তু আপনার আইন, তখন তো আপনাকে বলা হয় যে একটা স্বাধীন একটা বিচার ব্যবস্থা রয়েছে। আপনার জামাত ইসলামের কোনো ব্যক্তি যখন চাঁদাবাজির সাথে জড়িত হয়, তাকে গ্রেফতার করলে কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা। উনি বললেন যে স্বাধীন সচিবালয় আমরা নাকি করব না। দেখেন, আমাদের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা স্পষ্ট করে বলছে যে এই স্বাধীন বিচারালয় গঠনের মানে যে আমাদের যে স্পৃহা বা আমাদের যে উদ্যোগ, এটা শেষ হয়ে যায়নি। আমরা নতুন আইন করে এটা করা হবে। আপনি বলে দিলেন একটা কথা, আমি না, আপনি লোক আপনি বিলুপ্ত করা তো দরকার না। লোক যদি ইয়ে হয়, আপনি লোক চেঞ্জ করতে পারেন, তাদেরকে ইয়ে করতে পারেন, সেখানে তো আপনি বিলুপ্ত করার বিষয়টা হলো কি কি যে দরকার? বিষয়টা হলো কি যে আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখেন যে বিচারালয় গঠন, আপনি যেভাবে বলেন সেইভাবে করতে হবে, এটা কিন্তু না, দেশটা কিন্তু সেভাবে চলে না। যেমন আমি না আমি একটু বলি, না বলে সবাই তো আপনি বলতেছে সেটা। বলছেন যে একটু শুনেন, আপনি যখন বলছেন যে বিএনপি কথা রাখে না, ভাই আপনারা তো কথা রাখেন না, তার তো প্রমাণ অনেক। আপনারা বলেছিলেন যে 86 সালে হাসিনার সাথে নির্বাচন যাবেন না, গিয়েছেন না। আপনারা বলেছিলেন যে আল্লাহর আইন, শরীয়তের আইন
সেখানে কি আপনারা আছেন? আপনাদের লোগোতে ছিল আল্লাহ লেখা, সেটা আপনারা মুছে ফেলাচ্ছেন, নেই আল্লাহর কথা। না, আপনাদের লোগোতে ছিল আপনারা একামতের দিন, আপনারা সেগুলো কি আছে? আপনারা অতএব এইসব কথা আপনারা বলে লাভ নেই। আপনারা কোনটার সাথে আমাদের কোনটাকে সাথে মিলাচ্ছেন? আপনাদের আপনার দলীয় বিএনপির সাথে দলীয় ইয়ার বিএনপির সাথে পরিবর্তন বার্গেনিং বা করে আপনার সংস্কারের সাথে আপনি বেনিফিটটা এটাকে পাবেন না। মিলাচ্ছেন, এটার আপনি সাথে তো এটা যায় না। আমরা বলি আপনি বিএনপির সাথে আপনার বার্গেনিং করে লাভটা পাবেন না। আমরা 4 বার দেশ চালিয়েছি, এবার আমাদের পঞ্চমবারে দেশ চালাচ্ছি, জনগণ আমাদের রায় দিয়েছে। আপনাদের কিন্তু রায় দেয়নি, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। সুতরাং আপনাকে আপনি কাজ করার জনগণ রায় একটা কাজটা করে রায় দুইটা কাজটা করতে দিয়েছে, দেন। একটা মানতেছেন একটা আপনি তো মানতেছেন বুঝেন না। না তো, রায় 2টা কই দিয়েছে জনগণ? গণভোটে রায় দিয়েছে। হ্যাঁ, গণভোটে রায় দিয়েছে যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার, উই আর ইমপ্লিমেন্টিং দ্য জুলাই চার্টার, ইফ ইউ নো দ্য ল, উই আর ইমপ্লিমেন্টিং দ্য জুলাই চার্টার। সংসদ I know. ঠিক করেছে। সুতরাং না বুঝে কথা বললে হবে না। গণভোটের রায় একটা প্রক্রিয়া গণভোটের আইন ছিল, একমাত্র সবকিছু বিএনপি ছিল। মানছে। রায় কিভাবে কার্যকর জুলাই হবে, চার্টারের কোন আইন পদ্ধতি কিন্তু আপনারা কার্যকর হবে, মানেননি। আপনার মতো আমি করে তো আমি হবে আই না। এম নট বার্গেনিং উইথ ইউ। জুলাই চার্টার কিন্তু আপনারা এখনো কর্ডিয়ালি ভাবে নেননি। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করতে চাননি।